আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে নতুন আরো 2 জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত 56 জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতি উপজেলা থেকে কমপক্ষে 2 জনের নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রী। সামাজিক দূরত্ব কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী, সাহায্যের আশায় রাস্তার মোড়ে মোড়ে জটলা নিম্ন আয়ের মানুষের। অসচ্ছল ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত তৈরি করলেন কয়েকজন সমাজসেবী। অঘোষিত লকডাউনে দূষণ কমেছে ঢাকায়, প্রকৃতিতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় আরো 2 জন করোনায় আক্রান্ত হয়েছে, তবে কেউ মারা যায়নি। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট 56 জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত 2 জনই পুরুষ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী আজকের মধ্যে দেশের প্রতি উপজেলা থেকে 2 জন করে অন্তত 1000 সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করতে জেলার সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছেন। নমুনাগুলো পরীক্ষা করা হবে আগামীকাল। প্রতিদিনের মতো করোনা আক্রান্তের সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর মহাখালীতে ব্রিফিং করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে এমআইএসের পরিচালক ডাক্তার হাবিবুর রহমান জানান, বিদেশ থেকে দেশে আসা 400 জন লোকের স্ক্রিনিং করা হয়েছে। এ নিয়ে বিদেশ ফেরতের সংখ্যা 6,67,000, তবে তাদের সবাইকে পরীক্ষা করার দরকার হয়নি। গত 24 ঘন্টায় বাংলাদেশে 141 জনের নমুনা আমরা পরীক্ষা করেছি। এদের মধ্যে 2 জনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসাবে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 2 জন সহ বাংলাদেশে মোট 56 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যে 2 জন রোগী আজকে নতুন করে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে 2 জনই পুরুষ এবং একজনের বয়স 30 থেকে 40-এর মধ্যে এবং অন্যজনের বয়স 70 থেকে 80-এর মধ্যে। গত 24 ঘন্টায় নতুন করে 5 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। অদ্যাবধি মোট 373 জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে 295 জনকে ছেড়ে দেওয়ায় বর্তমানে মোট 78 জন আইসোলেশনে রয়েছেন। করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছি যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে 2টি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত আজকের ভিতরে 1000 নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলি পরীক্ষা করতে পারি। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে পিপিই সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের পিপিইর লক্ষ্যমাত্রা হচ্ছে ন্যূনতম সামনে যে আসবে 10 থেকে আরও 15 লক্ষ, এবং বাংলাদেশের প্রতিটি হাসপাতালে যাতে চিকিৎসক এবং চিকিৎসার সাথে যারা সহায়তা করছেন তাদের কাছে পৌঁছতে পারি। তবে করোনায় 20 লাখ লোক মারা যেতে পারে বলে বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের দেওয়া খবর সম্পর্কে এখনই কিছু বলা যাবে না বলে জানান তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রংপুরে আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণের পরীক্ষা। এছাড়া করোনা সতর্কতায় দেশের বিভিন্ন জায়গায় এখনও সন্দেহভাজনদের নেওয়া হচ্ছে হোম কোয়ারেন্টিনে। এছাড়াও পেয়েছেন অনেকে। করোনা শনাক্তের পরীক্ষা হবে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো পিসিআর মেশিন ও কিট দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই করোনা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রেফারেন্সের মাধ্যমে করোনা সন্দেহভাজন ব্যক্তিরা এই পরীক্ষা করাতে পারবেন। দিনে 90 জনের নমুনা সংগ্রহ করা যাবে এই মেশিনে। পরীক্ষার ফলাফল পাওয়া যাবে 24 ঘন্টার মধ্যে। আগের দিন যদি দেওয়া হয় পরের দিন রিপোর্ট আমরা দিব। প্রকৃত পরীক্ষা করতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। যে কিট দরকার সেগুলো আমাদের হাতে চলে এসেছে। আমাদের এখানে যে 2 জন ডক্টর এবং 2 জন টেকনোলজিস্ট তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং আমরা বর্তমানে এখান থেকেই রিপোর্টে দিতে পারবো। এদিকে রংপুরের 6 জেলায় নতুন করে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে 234 জনকে। ছাড়পত্র দেওয়া হয়েছে 144 জনকে। চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে এখনও পর্যন্ত 41 জনের করোনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। কোয়ারেন্টিনে আছেন 872 জন। মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন 106 জন।
খাগড়াছড়িতে কোয়ারেন্টিনের মেয়াদ শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে 146 জনকে। টাঙ্গাইলে নতুন 35 জন সহ 386 জন হোম কোয়ারেন্টিনে, ছাড়পত্র পেয়েছেন 77 জন। মেহেরপুরের গাগনী হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা হয়েছে এক রোগীকে। লকডাউন করা হয়েছে উপজেলার গোড়াডোব গ্রামের 10টি বাড়ি। সাতক্ষীরায় বিদেশ ফেরত আরও 86 জন সহ 2844 জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে 616 জনকে, আইসোলেশনে আছেন একজন। পটুয়াখালীতে নতুন কাউকেই হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। জেলায় এ পর্যন্ত 725 জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে 684 জনকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, নাটোরের করোনা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। করোনা সর্বশেষ পরিস্থিতি হল এ যাবৎ পর্যন্ত মোট 445 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এদের মধ্যে মেয়াদ শেষ হয় 323 জনকে ছাড়পত্র দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। অন্যদিকে দুদিনে কোনো রোগীর সংখ্যা না পাওয়ায় একটু আশার আলো দেখছেন জেলা সিভিল সার্জন অফিস। অপরদিকে সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নাটোরে কাজ করে যাচ্ছেন আর্মি, পুলিশ ও র্যাব। এছাড়া নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে জেলা প্রশাসন এগিয়ে এসেছেন। প্রত্যেকটা উপজেলা নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে তারা খাদ্য পৌঁছে দিয়ে আসছেন। সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন নিশ্চিতে আজ থেকে কঠোর অবস্থানে পুলিশ ও সেনা সদস্যরা। সকাল থেকে রাজধানীর প্রায় প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ সদস্যরা। প্রায় ফাঁক সড়কে দু একটি ব্যক্তিগত গাড়ি জরুরি প্রয়োজনে বের হলেও চালকদের পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখে। চলছে সেনাবাহিনীর সচেতনতামূলক মাইকিংয়ের সাথে টহল। রাজধানীর প্রায় সব প্রধান সড়কে সকাল থেকে সেনাবাহিনীর এই কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। গত দুদিনে তুলনায় বৃহস্পতিবার রাস্তায় মানুষের চলাচলও বেশ কমে এসেছে। এর আগে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় আইএসপিআর জানায়, বৃহস্পতিবার থেকে দেশের সর্বত্র কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী। সরকারের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও ছিল বার্তায়। গত দুদিনের তুলনায় রাজধানীর রাজপথে যান ও মানুষের আনাগোনা কিছুটা কম, তবে পুরানো ঢাকা ঘুরে দেখা গেছে বিপরীত চিত্র। সাহায্যের আশায় রাস্তার মোড়ে মোড়ে জটলা নিম্ন আয়ের মানুষের। রাজধানীর বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে ত্রাণ প্রত্যাশীরা বসে আছেন সাহায্যের আশায়। তেমনি একটি জটলা পলাশীর মোড়ে। একটি প্রাইভেট কার চলতি পথে থামিয়ে একজনকে একটি সাহায্যের প্যাকেট দিতেই তাতে হামলে পড়ে গরিবে মানুষগুলো। আমরা খুবই অসহায়, আমরা জুতার কাম করে খাই, অনেক লোকে রিক্সায় চালা, কেউ কিছু আমরা এখনো পর্যন্ত পাইতেছি না। তখন তার আর পেটের মানে না নেন, তো সবাই বলছে সাহায্য দিতে আসে, আপনার হ্যাঁ যে হাত মেলেন গেছে অনেক না আসে হাত মেলামেলি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, কোনো সাহায্য কোনো পাওয়ার মতন ক্ষমতা নাই কেন। সকাল 8টার থেকে আইসি, কিছু পাইতাছি না, পাপলা বানলে পেটের জ্বালায় বা ঘুরতাছি। আজিমপুর এলাকা ঘুরে দেখা গেল মানুষজনের চলাচল কিছুটা বেশি। এদের অনেকেই টিসিবি ও ওএমএস এর পণ্য কিনছেন। তবে সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনে বেশ গাদাগাদি করে দাঁড়িয়েছেন তারা। মানে পিছনের লোকে দাঁড়ায় না, যে আমরা তো দিয়ে গেছিল ঠিক করে, কিন্তু এখন আবার এই হয়ে গেছে। ই করে দাঁড়াইলে আমার সমস্যা হয়, আরো গরম লাগে, আবার তাছাড়া এমন করোনা অবস্থায় হইল আর কি, মানে পরিস্থিতি আর কি, এটা ইচ্ছা করে চাই না। তবে পুরান ঢাকার ঠিক বিপরীত চিত্র রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে। গাড়ি আর মানুষের ভিড় ঠেলে যেখানে আগে চলাই ছিল মুশকিল, সেখানে এখন শুনশান নীরবতা। চলতি পথের মানুষ না থাকলেও বাংলাদেশ ব্যাংকের সামনে টিসিবির পণ্য কিনতে অনেকে দাঁড়িয়েছেন। তবে তা চলছে সামাজিক দূরত্ব মেনেই। এদিকে করোনার হাত থেকে রক্ষা পাওয়ার আশায় এলাকা পরিচ্ছন্ন রাখতে লালবাগ এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি ঢেলে রাস্তা ও পাশের ড্রেন পরিষ্কার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্লিচিং পাউডার দিয়ে রাস্তাগুলি পরিষ্কার করতে পারি, আমরা কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবো আর কি। সামনে ডেঙ্গুর একটা সিজন রয়েছে, সেই প্রকোপ থেকে যাতে আমরা রক্ষা পাই, এই জন্য আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী দ্বারা আমরা ড্রেনগুলিও এবং রাস্তাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। করোনার প্রকোপ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানান এই জনপ্রতিনিধি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে অসচ্ছল ভাড়াটিয়া ও মার্কেটের ক্ষুদ্র দোকানদারদের ভাড়া মওকুফ করেছেন কয়েকজন সমাজসেবী। প্রশংসিত এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদের একজন কাউন্সিলর মীর হোসেন মীরু। দোকানদারদের ভাড়া না নেওয়া সহ তাদের পরিবারের মাঝে বিতরণ করছেন নিত্যপণ্য। আর সমাজসেবী শেখ শিউলি হাবিবও ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের পাশাপাশি করোনার দুর্যোগ কাটিয়ে ওঠা না পর্যন্ত সহায়তা চালিয়ে যাওয়ার
ঘোষণা দিয়েছেন। মহামারী করোনা একদিকে যেমন ভয়, আতঙ্ক আর শঙ্কা ছড়িয়েছে সবার মাঝে, তেমনি উদাহরণ তৈরি করেছে বেশ কিছু মহৎ উদ্যোগের। রাজধানীসহ সারা দেশে যে যার সাধ্য মতো এগিয়ে এসেছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহায়তায়। এই যেমন জুরাইনের এক জনপ্রতিনিধি মীর হোসেন মিরু অচলাবস্থা দূর না হওয়া পর্যন্ত তার মার্কেটের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন, আর এতে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ক্ষুদ্র দোকানীদের। করোনার কারণে আমাদের মালিকে এক মাসের জন্য ভাড়া মাফ করে দিয়েছে। গত মাসে ভাড়া নিচ্ছেন না, এই মাসে ভাড়া চাচ্ছেন না আমাদের কাছ থেকে, যার কারণে আমরা অনেক উপকৃত হচ্ছি। এমনকি তিনি আমাদেরকে আদেশ করেছেন যে জিনিসপত্রের দাম যেন আমরা কম রাখি। আমরা এরকমভাবে চলতেছি। আমাদের মিরু ভাইয়ের মতো যদি তারা অন্য সব ব্যবসায়ীরা যদি এই ধরনের পরিস্থিতি নিত, সবাই ভালো থাকতো। এখানে প্রায় 55টার দোকান আছে, আরও অন্য আমার ঘর আছে, এগুলি মিলে প্রায় 70-80টার মতো আছে। পরবর্তীতে একটা মানুষের উপরে মানুষের হাহাকার পড়বে, এটার জন্য আমি চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য। অনেক বড় বড় বিত্তশালী আছে, তারা যাতে গরিবের পাশে দাঁড়ায়। মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা বলতে পারে না, কিন্তু তারা না খেয়ে থাকে, তাদেরকে জানাবেন। সবাই যদি কম বেশি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের দেশের মানুষ না খেয়ে মরবে না। এমন অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন আরেক সমাজসেবী শেখ শিউলি হাবিব। অসচ্ছল ভাড়াটিয়াদের গেল মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েই থেমে থাকেননি। প্রায় প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন হতদরিদ্রদের সাহায্যে। ভালো কাজে অন্যরাও এগিয়ে আসবে এমন প্রত্যাশা তার। এক মাসের ভাড়া মুকুট করছে, সামনে যদি আরও থাকে, মানে এই বিপদটা যদি থাকে, তাহলে আরও এক মাসের ভাড়া মুকুট করা হইব। মানে অনেক উপকার করছে আঙ্গ বাড়িওয়ালায়। এরকম দরকার যে আরও যদি বাড়িওয়ালারা যদি এরকম করে, তাহলে আরও ভালো হইব। আমাদের বাড়িটারে এখন আমি বাজার সদাই করে দিব। শুক্রবারে বাজার সদাই করে রাখছে, সবাইকে দিবে বলছে, বাহিরের মানুষকেও দিবে বলছে। এত টাকা ভাড়া আমাকে কি করে দিবে ওরা, তো ওই টাকা দিয়ে ওরা বাজার করে খাবে। এই চিন্তা করেই আমি এই ঘর ভাড়াটা সর্বপ্রথম বললাম যে এটা আমি করি, যাতে আমার দেখা দেখি আমি অন্যান্য বাড়িওয়ালাদের রিকোয়েস্ট করব যে যার অবস্থান থেকে কেউ অর্ধেকটা করতে পারে, কেউ 3 ভাগের 1 ভাগ করতে পারে। আমি সবাইকে এই আহ্বান জানাবো। আমি কষ্ট করছি, আমি হলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর যদি না হয় তাহলে আমি এপ্রিল মাসের ভাড়াও আমি এটা মুকুব করে দিব। প্রকাশ্যে না হলেও নীরবে নিভৃতে মানবিকতার এমন অনন্য উদাহরণ তৈরি করে চলেছেন আরও অনেকেই। জয় হোক মানবতার। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অঘোষিত লকডাউনে ঢাকার বাতাসে নাটকীয়ভাবে কমে গেছে দূষণের মাত্রা। গাছপালা এখন সজীব, পশু পাখি ফিরে পেয়েছে প্রাণ চাঞ্চল্য। পরিবেশবিদরা বলছেন, মানুষের আগ্রাসী উন্নয়নের বিরুদ্ধে এ যেন প্রকৃতির নীরব প্রতিবাদ। কিছুদিন আগেও বিশ্বে দূষিত নগরীর তালিকায় শীর্ষে ছিল ঢাকা, কিন্তু লকডাউনের পর বদলে গেছে রাজধানীর চিত্র। কলকারখানা ও যানবাহন কমে যাওয়ায় নেই কালো ধোঁয়া, গাড়ির কোলাহল আর মানুষের অস্থির ছোটাছুটি। গাছে গাছে বেড়েছে পাখির আনাগোনা। মৌমাছির ব্যস্ততায় বাড়ছে ফুলের পরাগায়ন। স্বাভাবিক অবস্থায় বাতাসে ধূলিকণা প্রতি ঘনমিটারে 65 মাইক্রোগ্রাম থাকার কথা থাকলেও মাসখানেক আগেও তা ছিল 300 মাইক্রোগ্রামের ওপরে, আর এখন তা দিনের বেলায় কমে দাঁড়িয়েছে 33 মাইক্রোগ্রামে। শহরে শব্দের মাত্রাও নেমেছে 3 ভাগের 1 ভাগে। একইভাবে বাতাসে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতিও নিম্নমুখী। পরিবেশবিদরা বলছেন, বেশ ধীরে হলেও প্রকৃতি তার ক্ষতি কিছুটা পুষিয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে যাতে এই দূষণগুলোকে মিনিমাইজ করে বা নিয়ন্ত্রণ করে কিভাবে আমরা সাস্টেনেবল এবং লং টার্ম দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই শিক্ষা এখান থেকে নিতে হবে এবং ভবিষ্যতের পরিবেশ উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের সঙ্গে কমেছে এর সঙ্গে সংশ্লিষ্ট রোগব্যাধির ঝুঁকিও। তো মানুষ নাই, গাড়ি ঘোড়া কম, কত সুন্দর পরিবেশ, নির্মল পরিবেশ, আপনি শ্বাস নিতে পারেন, প্রশান্তি করা শ্বাস। অ্যাজমা, সিওপিডি, এই সমস্ত রোগগুলো কিন্তু পলিউটেড এনভায়রনমেন্টে রোগও বেশি হয়। আবার রোগের যে একটা ন্যাচারাল হিস্ট্রি, সেখানেও দেখা যাচ্ছে এই ধরনের পরিবেশে কিন্তু এই রোগগুলো বেশি বেশি খারাপ হয়, রোগী বেশি বেশি খারাপ থাকে এবং অল্পতেই হয়তো সে 20 বছরে যে খারাপ হতো না, সেটা 5 বছরে খারাপ হয়ে যাচ্ছে পলিউটেড এনভায়রনমেন্টের কারণে।
প্রকৃতিকে স্বাভাবিক রাখলে সুস্থ সতেজ থাকবে মানুষ, বাড়বে করোনার মতো সংকট মোকাবিলার শক্তিও। আগ্রাসী উন্নয়নের পেছনে অন্ধ হয়ে ছুটতে থাকা মানব সভ্যতাকে ঘরে আটকে রেখে প্রকৃতি আজ নিজেই স্বাধীন। এ যেন নিষ্ঠুরতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। একসময় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তখনও যেন পরিবেশকে সংরক্ষণের কথা আমরা ভুলে না যাই, সে ব্যাপারে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। করোনার প্রভাবে ক্ষুধার্ত দিন কাটছে পশু পাখিদেরও। একদিকে বাসাবাড়িতে সীমিত রান্না, আরেকদিকে হোটেল রেস্তোরাঁ বন্ধ। তাই বিপাকে প্রাণীরাও। কঠিন এই পরিস্থিতিতে পশু পাখিদের খাবার নিয়ে এগিয়ে এসেছেন মানবকুলেরও অনেকে। ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিছু সংগঠনও। কেবল মানুষ নয়, করোনার হানা পশু পাখির ওপরও। পুরো দেশ অবরুদ্ধ থাকায় মানুষের কাছ থেকে আগের মতো পর্যাপ্ত খাবার পাচ্ছে না পশু পাখিরা। তাই খাবারের খোঁজে ঘোরাফেরা ক্ষুধার্ত এ প্রাণীদের। গত বেশ কদিন ধরে বাসাবাড়ি এবং হোটেল রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার নেই বললেই চলে। বুভুক্ষ কুকুরের দল তাই অবস্থান নিয়েছে সড়কে। খাবারের আশায় ছুটে এসেছে কাক। কাউকে দেখলেই ছুটে আসছে কুকুর, এই বুঝি মিলবে খাবার। অবুঝ এসব প্রাণীর খাবার দিতে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকে। এই করোনা ভাইরাসে যেমন বিশ্ব আক্রান্ত, ঠিক সেভাবে আমাদের বিশ্বের সকল প্রাণীগুলো কিন্তু আক্রান্ত হয়েছে। আপনার সামর্থ্যের মধ্যে থেকে ভালোবাসা নিয়ে এই পথ কুকুর, পথ বিড়াল, তারপরে পশু পাখিদের পাশে দাঁড়ান। রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউয়ার পশু পাখিদের নিয়ে কাজ করা সংগঠনটির দায়িত্ব এখন বেড়ে গেছে। প্রাণীদের খাদ্য সহায়তায় সাধ্যমতো চেষ্টা করছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। যেখানেই মানুষের উপস্থিতি সেখানেই ভিড় কুকুরের। খাবারের আশায় তাদের ছোটাছুটি। সব দোকানপাট সব বন্ধ, সবাই এই গ্রামে চলে গেছে। আগে তো ওরা ময়লা আবর্জনা খেয়ে বাঁচত, এখন তো সেটাও নাই। ওরা কোথাও গিয়ে খাবার পাচ্ছে না, দোকানের সামনে গিয়ে ঘুরছে। আমরা মানুষ সৃষ্টি সেরা জীব, আমাদের দায়িত্ব সমস্ত জীবের প্রতি খেয়াল রাখা। প্রাণঘাতী করোনা শুধু মানুষ নয়, প্রাণীকুলকেও অসহায়ের পাশাপাশি নিয়ে এসেছে কাছাকাছি। করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে দরিদ্র মানুষদের সহায়তার পাশাপাশি পশু পাখিদের খাদ্য যোগান দিতে অনেকে ব্যক্তিগত পর্যায়ে, অনেকে আবার সাংগঠনিকভাবে এগিয়ে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তার পাশাপাশি পশু পাখিদের খাদ্য সহায়তা করতে সবাই এক হয়ে কাজ করবে, এমন প্রত্যাশা পশু পাখিদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। খুলনায় করোনা রোগী শনাক্তে পিসিআর মেশিন আনা হলেও আনুষঙ্গিক কাজ এখনো বাকি। ডায়াবেটিস হাসপাতালের করোনা ইউনিটে 10টি আইসিইউ বেড দেওয়ার কথা থাকলেও এখনো তা করা হয়নি। ডাক্তার, নার্স সহ চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য সরবরাহ করা পিপিইর মান নিয়েও আছে প্রশ্ন। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। করোনা পরীক্ষার পিসিআর মেশিন বসানো হচ্ছে খুলনা মেডিকেল কলেজে। কাজ চলছে জোরে সোরে। মেশিনটা বসা এবং মেশিনটা কার্যকারিতা চালু করা, মেশিনটার সমস্ত কিছু একটা জায়গায় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যে সচল অবস্থায় করতে গেলে আমাদের আরও 3-4 দিন সময় লাগবে। মাঝখানে শুক্রবার একদিন পড়বে, তো সেই জন্য আশা রাখি যে এই মেশিনটা আমরা সফল এবং তার কাজ পেতে গেলে আমরা সেটা শনিবার নাগাদ আমাদের সময় লাগতে পারে। এদিকে করোনা রোগীর সেবা দিতে চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য সরবরাহ করা মাস্কের মান নিয়ে প্রশ্ন উঠেছে। খুলনা করোনা ইউনিটের জন্য পাঠানো এই মাস্কের প্যাকেটে N95 লেখা থাকলেও মাস্কগুলো নিম্নমানের বলছেন চিকিৎসকরা। পিপিটি যেটা আসছে ওটা মানসম্মত না। যেমন পিপি ফুল পুরো যে সেটটা ওটা আমাদের দেয়নি। চোখে যে চশমা সহ যা যা আছে কোনো কিছু আমরা ঠিকমতো পাইনি, অসম্পূর্ণ। N95 তো আসলে ওই যে উপরে লিখে দিয়েছে ওইটা তো আসলে N95 না, ভিতরে দেখা হলো N95 না, 200, কালকে 200 দিয়েছে। আমাদের এখানে অফিসিয়ালি যে মাস্কগুলো এসছে এর একটাও N95 না। আমরা ঝুঁকি নিয়ে হলেও এই কাজগুলো যতটা পারি আমাদের লেভেলে চেষ্টা করে আমরা কাজ চালিয়ে যাব।
এর মধ্যে আগামী 2-1 দিনে খুলনায় করোনা শনাক্তের কাজ শুরুর আশা করছে সংশ্লিষ্টরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। আমিন জিওলয়েস, আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনায় আরও 18 জন সহ 53 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা 47,000 ছাড়িয়েছে। এই দুর্যোগের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর কাছ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ উত্তোলন প্রক্রিয়ায় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনার আগ্রাসী হানায় ক্রমেই করুণ পরিণতির দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যা বুধবারই ছাড়িয়েছে 5,000। ওই দিনই সেখানে প্রবাসী বাংলাদেশের মৃত্যু 50 ছাড়িয়েছে, বেশিরভাগই নিউ ইয়র্কের। কানেকটিকাটে মারা গেছে 6 সপ্তাহের শিশু। কদিন আগেই বিশ্বে প্রথম করোনা আক্রান্ত হয়ে এক নবজাতক মারা গেছে শিকাগোয়। মার্কিন রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের বেশিরভাগ নাবিককে শুক্রবার নাগাদ তীরে নামিয়ে যথাযথ ব্যবস্থার বার্তা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। 5,000 নাবিকবাহী ওই রণতরীতে করোনার হানায় আক্রান্ত 100-র কাছাকাছি। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল গুয়ামে নামিয়ে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। মহামারী করোনায় গোটা বিশ্বের মধ্যে কেবল ইউরোপেই মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাস বিস্তারের হার কমেছে ইতালিতে। এরপরই সবচেয়ে গুরুতর স্পেনেও করোনার বিস্তারের প্রাত্যহিক হার 12% নেমে এসেছে। তবে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং কাতালোনিয়ার অবস্থা এখনও নাজুক। যুক্তরাষ্ট্রের পর এবার 2 ধরনের করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। আগামী 1.5 বছরের ভেতরে এটি সাধারণের হাতের নাগালে আসার আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে কেবল আক্রান্ত ছাড়া সুস্থদের মাস্ক পরায় এতদিন খুব একটা গুরুত্ব না দিলেও নয়া গবেষণার ভিত্তিতে ধারণাটি পরিবর্তনের আভাস মিলেছে। করোনার হুমকিমুক্ত থাকতে মাস্ক পরায়ও সমান গুরুত্বের তাগিদ দিয়েছেন গবেষকরা। এছাড়া হাঁচি কাশি ছড়ানোর সীমা ক্ষেত্রবিশেষে 8 মিটার পর্যন্ত পৌঁছানোয় 1 মিটার দূরত্বের বাধ্যবাধকতা নিয়েও উঠেছে প্রশ্ন। করোনা মোকাবেলায় দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে অনেক উন্নয়নশীল দেশই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন করতে গিয়ে গুরুতর সংকটের মুখে পড়বে। অর্থনীতির ধস ঠেকানো এবং জনগণের দেখভালের স্বার্থে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশ্বব্যাংক ও IMF এর পক্ষ থেকে ঋণ অবকাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে নানা কায়দায় বারবার ঘরে থাকার আহ্বানের পরও দেশে দেশে জনগণের মধ্যে সচেতনতার অভাবে চরম বিরক্ত বিশ্ব নেতারা। ঝঞ্ঝাট মুক্ত হতে এবার গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। পুলিশ ও সেনা সদস্যদেরকে লকডাউন অমান্যকারীদের জন্য এই নীতি প্রয়োগ করতে বলেছেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানি। দেশে নতুন আরও 2 জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত 56 জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতি উপজেলা থেকে কমপক্ষে 2 জনের নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর। সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী, সাহায্যের আশায় রাস্তার মোড়ে মোড়ে জটলা নিম্ন আয়ের মানুষের। অসচ্ছল ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত তৈরি করলেন কয়েকজন সমাজসেবী। অঘোষিত লকডাউনে দূষণ কমেছে ঢাকায়, প্রকৃতিতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।